আসসালামু আলাইকুম ইব্রান। সবার কি অবস্থা, কেমন আছেন? বলেছিলাম যে আজকে আবার লাইভে আসবো। তো প্রথমে যারাই আসবেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। কেয়ার নিয়ে কথা বলবো, ফ্যামিলি কিভাবে এখানে নিয়ে আসা যায় সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্লাস জব চেঞ্জ করার নিয়ে অনেক কোশ্চেন ওগুলো নিয়ে কথা বলবো। তো অনেকে পারমিট নিয়ে অনেক কোশ্চেন করেন আপনারা, ওই ব্যাপারগুলোতে আমি বলার চেষ্টা করছি। প্লাস আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ওখানে ডিটেলসে বলা আছে, ঠিক আছে? সো পারমিট নিয়ে আজকে কোশ্চেন না করলে হয়, আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা আর কি। ওখানে অনেক কোশ্চেন অ্যান্সার করা আছে। সো সবাই কোশ্চেন করেন আপনারা, আসলে সমস্যা নেই, আপনারা যে কোনো ব্যাপারে জানার জন্য কোশ্চেন করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই আর কি। আমি আছেন, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। কাউসার লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কাউসার ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আরাফাত ডালি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায়, সকলের দোয়ায় অসংখ্য এবং অনেক ভালো আছে। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আপনাদের সকলের দোয়ায়, ভালোবাসায়, ঠিক আছে? তবে আপনারা কোশ্চেন করেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকটা আসলে জব থাকে না, ঠিক আছে? জব কিন্তু খুবই অল্প সময়ের জন্য, সিজনাল ভিসাতে 6 মাস পরে শেষ। তখন নিয়ম হচ্ছে সে আপনাকে বিদায় করে দিবে, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, আপনাকে বা টিআরসি যেটাই করে দেখছে সেটা আপনার ভিসা অনুযায়ী, মানে যতদিনের কন্ট্রাক্ট 6 মাসের বা যে কয়দিন হয়, তারপরে কিন্তু সে আপনাকে বিদায় করে দিবে ভাইয়া। তখন কিন্তু সে আপনাকে রাখবে না। এখন সে যদি বসে খাওয়াবে, এটা দালালরা যদি বইলা থাকে, এটা যে ফাও কথা। কেউ এখানে কাউকে বসে খাওয়ায় না, কারণ এখানে একটা লোকের খাওয়া দাওয়া প্লাস থাকার জন্য মিনিমাম 1000 লেবা বা 500 ইউরো প্রতি মাসে খরচ আছে ভাইয়া, ঠিক আছে? সো এটা কেউ দেয় না, কেউ দালাল যদি বলে থাকে, এটা যে ফাও কথা। আর কিছু সিজনাল ভিসাতে, বিশেষ করে যারা কৃষিকাজের সিজনাল ভিসা বের হয়, এখানে কৃষিকাজের সিজনাল ভিসাতে যারা আসবেন তারা তাদের 1 বছর পর্যন্ত থাকা যায়, প্লাস 1 বছর অধিক অনেকে আছে। সেটা দালালরা মানে যে আপনার মালিক যদি মনে করে যে আপনাকে সে রাখবে, সো সে আপনার টিআরসি বানাই দিবে, প্লাস এটা নবায়ন করে দিবে। সিজনাল ভিসাতে, কৃষিকাজে সিজনাল ভিসাতে আইসা অনেকে এখানে দীর্ঘদিন যাবত আছে, এরকম অনেক লোকের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। সো ওদের টিআরসি হয়। কৃষিকাজে যদি কেউ সিজনাল ভিসাতে আসেন, তারা নিশ্চিন্তে থাকেন, কোম্পানিকে যদি বলেন আপনাকে টিআরসি বানিয়ে দিবে। আর এখানকার কৃষিকাজ একটু কঠিন, আপনারা হয়তো থাকতে চাইবেন না, এটা আর কি কথা। আচ্ছা, আমি কিছু কমেন্টস পড়ি, মোবাইলটা একটু রোটেট করে নিই। এমডি নিশান ভাই লিখেছেন, ভাই ফাইল জমা দেওয়ার কতদিন পর পারমিট আসছে? ভাইয়া ফাইল জমা দেওয়ার পর কি, ফাইলটা নিয়ে আমি গত লাইভে বলছিলাম, ফাইল জমা দেওয়ার পর নর্মালি আপনার 4-5 মাস, ঠিক আছে? বর্তমান বাংলাদেশের যে প্রসেসিং বা সিস্টেম, 4-5 মাস লেগে যাবে আপনার পারমিট আসতে, একবার সর্বনিম্ন টাইম। হোসেন আহমেদ বেলাল ভাই লিখেছে, ভাই পারমিট পাইছি 6 মাস হলো, এখন পর্যন্ত বাংলাদেশ অফিস আসবে এই আশাই করেছি, ভারত ভিসাও করাতে পারতেছি না, শুনতেছি ভারতে ভিসা করে পেলেও ডেট পাওয়া যায় না। জি ভাইয়া, এখন আসলে একটু বড় আকারের প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে পাওয়া যাচ্ছে না, ডেট পাওয়া যাচ্ছে না ভাইয়া, ঠিক আছে? ভারতের ভিসা তো অনেক কষ্ট করানো যায়, অনেকে করছে, ডেট পাচ্ছে না ভাইয়া। আর ভারতের ডেটের সমস্যা আজকে নতুন না, এটা দীর্ঘদিন যাবত চলতেছে, এটা চলবে আরো। আর বাংলাদেশে অফিস না আসা পর্যন্ত চেষ্টা করেন ভারতের ডেট নেওয়ার, অনেকে নিচ্ছে, সিস্টেম করে নিচ্ছে, বা যেভাবে হোক এম্বাসিকে মেইল করে হোক ডেট নেওয়ার চেষ্টা করেন, আপনার এজেন্সিকে বলেন। কাউসার ভাই পারমিট পাইছে, বাট এখন আসলে ফেস করা নিয়ে চিন্তায় আছে। জি কাউসার ভাই, আসলে এটা খুবই দুঃখজনক, কারণ বুলগেরিয়ার মতো একটা দেশ, যে দেশের পারমিট আসলে যদি কেউ পায়, তার ভিসা হচ্ছে মোটামুটি কনফার্মই বলা যায়। সো সে যদি এম্বাসি ফেস করতে না পারে, এর থেকে বড় দুঃখের আর কি হইতে পারে বলেন? মানে একেবারে ইউরোপের দরজার কিনারা থেকে যদি আপনাকে যদি বলে দেয় যে ভাই তুমি ঘরে ঢুকো না, মানে ব্যাপারটা হচ্ছে ওরকমের মতো আর কি। আর আপনার একটা সুযোগ ছিল, আপনার স্বপ্নের জায়গায় আপনি চলে আসবেন, বাট এখন আপনি আসতে পারতেছেন না, কেন জানি আপনি আটকে রয়েছেন একদম দরজার কাছে যায়, ঠিক আছে? পারমিট আসলে 90% শিওর থাকে যে ভিসা হয়ে যাবে। সো যারা পারমিট পাইছেন তাদের জন্য আসলে খুবই খারাপ লাগে। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক, ঠিক আছে? আমি একটু এখন রাস্তা পার হবো, আপনারা লাইনে থাকেন, ডিসকানেক্টেড হবেন না, আমি বলবো পারমিট যাদের দেরি হইতেছে তারা আসলে কি সমস্যা হতে পারে কিনা, সে ব্যাপারে আমি বলবো। আমি একটু রাস্তা পার হবো এখন।
অনেক সিগন্যাল চলতেছে। যে আমি আসলে একটু রাস্তা পার হইতেছিলাম ভাইয়া, আহ, একটা সিগন্যাল পার হয়ে আসছি, আর একটা সিগন্যাল পার হইতে হবে। যতক্ষণ পর্যন্ত রাস্তা পার হবো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দিই। ব্যাক ক্যামেরা দিলে আপনারা সম্ভবত এইগুলো দেখতে পারবেন। সিগনাল এই যে ভাইয়া, বাতি জ্বলতেছে, লাল বাতি। হ্যাঁ, এখন যেতে পারবো, গ্রিন হলে আর কি যাওয়া যায়। তো চারিদিকে আসলে প্রচুর বরফ, ঠান্ডা। তো যেটা বলতেছিলাম আর কি, বলছিলাম যে যাদের পারমিট বের হচ্ছে, পারমিট বের হয়েছে 5-6 মাস হয়ে গেছে, কিন্তু এম্বাসি ডেট পাচ্ছেন না বা ফেস করতে পারতেছেন না। এটা অনেকেরই আছে বাংলাদেশে, গত 5-6 মাস ধরে পারমিট পাইছে বাট ফেস করতে পারতেছে না। এদের জন্য আসলে কি বলবো, এদের জন্য আসলে মানে বললাম তো অনেক খারাপ লাগে আমার এই ব্যাপারগুলো, এটাই নিয়ে। কারণ এটা খুবই দুঃখজনক যে ভাই এরকম কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আপনারা টেনশন করবেন না ভাইয়া, শুধু আল্লাহর কাছে আপনারা সবসময় দোয়া করেন, এটাই আপনাদের কাছে পরামর্শ থাকবে। দোয়া করেন যাতে আপনাদের পারমিটটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। সরি 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 পারমিট না, যারা পারমিট পেয়েছে তারা দোয়া করবেন যাতে বাংলাদেশে তাড়াতাড়ি বিএফএস টা চালু হয়ে যায়, ঠিক আছে। ওরা বিএফএস এর অনুমতি দিবে দিবে বলে এখনো দিচ্ছে না, কেন দিচ্ছে না জানি না, বাট ওদের মিনিস্ট্রিতে জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো কমতি রাখা হয় নাই ভাইয়া, ঠিক আছে। যথেষ্ট বারবার বলা হয়েছে এই ব্যাপারটা নিয়ে, বাট কেন আসতেছে না জানি না। দোয়া করেন যাতে বাংলাদেশে বিএফএস চলে আসে, এটাই কথা থাকবে, এটাই সবাই চেষ্টা করেন, সবচেয়ে বেটার হবে। আর দিল্লিতে অনেকে ডেট পাইতেছে, সিস্টেম করে নিচ্ছে আর কি, তো এটা সবাই আসলে বুঝে না। আর এজেন্সি গুলো আসলে সবাইকে এটা করেও দেয় না, এর কারণ আছে। কারণ হচ্ছে বাড়তি কিছু টাকা লাগে, যেটা অনেক বেশি, যেটা সবাই দিতে চায় না। তো এজেন্সির সাথে আপনার যে ডিল, আপনি এর বাইরে 1 টাকাও বেশি দিবেন না, ঠিক আছে। তো দিবেন না দেখেই তারা এটা করবে না, ঠিক আছে। এটা আর কি। আর টেনশন করবেন না আপনারা, যাদের পারমিটের মেয়াদ বলতেছেন যে 5-6 মাস হয়ে গেছে, তারা টেনশন করবেন না। আপনাদের কোম্পানি যদি চায়, ডি পারমিট যদি হয়ে থাকে আর কোম্পানি যদি আপনাদের ঠিক থাকে, তাহলে আপনারা যখনই এম্বাসি ফেস করবেন, সেটা 6 মাস হোক 8 মাস হোক, ঠিক আছে। 8 মাস পরেও যদি আপনি এম্বাসি ফেস করেন, কোম্পানি যদি আপনার ওকে থাকে যে হ্যাঁ এরকম টাকা আমি নিব, তাহলে কিন্তু আপনার ভিসা হবে ভাইয়া। সো টেনশনের কোনো কারণ নাই, টেনশন করবেন না আপনারা ভাইয়া। সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন ভাইয়া, শেয়ার করে দিলে অনেক খুশি হব। চারিদিকে আসলে প্রচুর বরফ। তো বলছিলাম আসলে আজকের টপিক হচ্ছে জব চেঞ্জ করা যাবে কিনা, সে ব্যাপারে একটু বলি। জব আপনারা চেঞ্জ করতে পারবেন না বুলগেরিয়াতে, এটা বলে রাখলাম আমি, ঠিক আছে। অনেকে অনেক কথা বলবে, সত্যিকার অর্থে টু বি অনেস্ট, এখানকার সিস্টেম বা যেভাবে যাই বলেন না কেন, বুলগেরিয়াতে জব চেঞ্জ করা যায় না ভাইয়া। এখানে জব চেঞ্জ করা অনেক কষ্ট, অনেক অনেক অনেক। আপনি যে কোম্পানিতে আসবেন, ওই কোম্পানির অনুমতি ছাড়া আপনি এখানে কিছুই করতে পারবেন না। হয়তো এখন ওটা চেঞ্জ হয়েছে, ওদের সিস্টেম অনেক আপডেট আসবে, রুলস রেগুলেশন হবে, তখন যদি পসিবল হয় হবে। বাট বর্তমানে খুব কম লোকই আমি পাইছি যারা চেঞ্জ করতে পারছে, মানে পারে নাই বললেই চলে, ঠিক আছে। আর ফ্যামিলি ব্যাপারটা নিয়ে একটু বলে দিই, বুলগেরিয়াতে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, একটা সুযোগ আছে তাদের কোম্পানির সাথে। ওই দেখেন কত দূরের থেকে হাইটে আসছি, একেবারে নিচের থেকে, একটা পার্কের মতো। হাঁটলে আসলে ভালোই লাগে, শরীরে একটু গরম হয়।
এরা তো আসলে কি বলে, এরা তো মনে করেন ভোদকা বিয়ার মানি মদ টদ যা আছে সব খাইয়া এরপরে মনে করেন রাস্তাঘাটে বের হয়। কিন্তু আমরা তো মনে করেন মদ টদ এগুলা খাই না, তো আমাদের আসলে কষ্ট হয়। যারা এসব মালমূল খায় ওদের তো বডিতে অন্য লেভেলের ফিটনেস থাকে, তো ওদের জন্য টেনশন নাই, আমাদের জন্য সমস্যা হয়। বাট হাঁটলে একটু শরীর ভালোই থাকে। তো যেটা বলতেছিলাম আর কি, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। যাদের কন্ট্যাক্ট থাকে 1 বছরের অধিক, 2 বছর, 3 বছর, 3 বছরের বেশি কন্ট্যাক্ট করা যায় না প্রথম অবস্থায়, পরবর্তীতে আবার বাড়ানো যায়, এটা আর কি। তো যাদের এরকম 3 বছরের কন্ট্যাক্ট যাদের আছে বা 2 বছরের, ওরা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যখন টিআরসি পাবেন, আপনার টিআরসি পাওয়ার পর আপনি একটি ফ্ল্যাট ভাড়া নিতে হবে। সেই ফ্ল্যাটের বাড়ির যে মালিক, তার সাথে আপনার একটি চুক্তি করতে হবে। এখানে আপনি যে কোম্পানিতে কাজ করেন তার কোনো এগ্রিমেন্ট বা কোনো কিছুই লাগবে না, এটা শুধু আপনার ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার ওয়াইফ নিয়ে আসবেন বা আপনার সন্তান নিয়ে আসবেন, আপনি পারবেন, ঠিক আছে। সেই জন্য যেটা বললাম, ওই যে ফ্ল্যাট নিতে হবে এরকম বিল্ডিংয়ে, ধরেন একটা ছোট ফ্ল্যাট নিয়ে নেবেন। এই যে আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন না, এরকম বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি ওই বাড়ির যে ফ্ল্যাটের যে মালিক থাকে, মালিকের সাথে আপনার চুক্তি করবেন, ঠিক আছে। 1 বছর যে ফ্ল্যাটটি আপনার নামে, সে একটা কন্ট্যাক্ট করে না, আমরা বাড়ি চুক্তি বলি না, চুক্তিপত্র করতে হবে। সেই চুক্তিপত্রটাকে একটা উকিলের মাধ্যমে নোটারি করতে হবে। নোটারি করে সেটা বুলগেরিয়ান ফরেন আর মিনিস্ট্রিতে এটা জমা করতে হয়, ঠিক আছে। ওখান থেকে একটা সিল লাগাইতে হয়, ওটা আপনার সব উকিলে করে দিও ভাই, টেনশন করতে হবে না, ঠিক আছে। সো এটা যদি করতে পারেন, আর আপনার ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে। আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদেরও, সে যে আপনার সন্তান, ও ধরনের কিছু সনদপত্র লাগবে, তো এগুলো লাগবে। তো এগুলো সব ম্যানেজ করে টোটাল 7টা পেপারস লাগবে। আর আপনার টিআরসি মেয়াদ অবশ্যই 1 বছর অধিক হতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনার মাসিক স্যালারি 1500 লেবার, মানে 700 ইউরোর মতো হতে হবে। 700 ইউরো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। সো এতক্ষণ যে কথাটা বললাম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই কথাটা আমি কখনো আমার কোনো ভিডিওতে বলি নাই, এখন বললাম। যারা আমার লাইভটি দেখতেছেন তারা এখন ব্যাপারটা জেনে গেলেন। এই ইনফরমেশনটা অনেকে জানা না, বিশেষ করে ফ্যামিলির যে ব্যাপারটা। ওহ, অসাধারণ ভিউ। দেখেন মানুষ পাড়ায় কি অবস্থা করছে। আমি বলেছি যারা ভিডিও শেয়ার দিবেন, আমি কিন্তু সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সো ওটা আপনি টেনশন করবেন না। যারা যারা ভিডিও শেয়ার করবেন ওদের আইডিতে ঢুকে ঢুকে আমি গিয়ে আমি আপনাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। অথবা যারা শেয়ার দিচ্ছেন তারা আমাকে একটা মেসেজ পাঠিয়ে রাখবেন যে ভাইয়া আমি আপনার ভিডিও শেয়ার দিয়েছিলাম, তাহলে আমার আরো মনে হবে ভালোভাবে। আমি আপনাদের সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। যারা যারা আমার ভিডিও এখন শেয়ার দিচ্ছেন, এখনই লাইভ চলাকালীন অবস্থায় যারা যারা শেয়ার দিচ্ছেন, আমি সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ভাইয়া, ঠিক আছে। আপনাদের সাথে কানেক্ট থাকবো ইনশাল্লাহ ভাইয়া। আপনি লাখ টাকাইতে যেটা পাবেন না, ঠিক আছে, একটা পরামর্শ, একটা সুন্দর পরামর্শ, একটা সুন্দর আইডিয়া আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে, যেটা আপনাকে কেউ দিবে না। সো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা টাকার চেয়ে বড় ইম্পর্টেন্ট। টাকা তো ভাই দিতে পারবো না, গরিব মানুষ, বাট একটা পরামর্শ তো দিতে পারি, এটাই আর কি। তো যদি মনে করেন যে ভাইয়ের কথা উপকারে আসে বা ভাইয়া যা বলে সেটা দরকারি, তাহলে শেয়ার দেন ভাইয়া, না হলে দরকার নাই। শাকিল আহমেদ মিনু ভাই লিখেছে, ভাই কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আর কাসার ভাই লিখছে, ভার্না সিটি হোটেল থেকে পারমিট পেয়েছি, হোটেলটা কেমন আপনার জানা থাকলে একটু জানেন প্লিজ। জি ভাইয়া, ভার্না সিটিতে আসলে টুরিস্ট সিটি, বুঝছেন, ওখানে সব হচ্ছে হোটেল, ওখানে সব টুরিস্ট এলাকা, ওখানে সব রেস্টুরেন্ট, সামারে ওগুলো চলে, শীতকালে ওগুলো সব টোটালি ক্লোজ, বন্ধ। অনেক বড় বড় হোটেল, 10 তলা 5 তলা বিল্ডিং, বিশাল বড় বড় হোটেল, বাট শীতকালে কোনো মানুষ থাকে না ওখানে, বুঝছেন, টোটালি বন্ধ থাকে ভাইয়া, একেবারে টোটালি। সো আপনার যদি সিজনাল হয়ে থাকে হয়তো ওখানে আপনার কাজ পড়বে, আর যদি ওখানে আপনার কাজ পড়ে, সো ওটা ভালো সিটি, অনেক সুন্দর সিটি ভাইয়া, আপনি ওখানে অনেক এনজয় করতে পারবেন, পরিবেশ অনেক ভালো, ঠিক আছে, অনেক সুন্দর পরিবেশ ভার্না সিটির। ভার্না সিটিতে যদি আপনারা যান, যারা আসবেন তারা তো একেবারে মনে করেন সোনাই সোহাগা,
একেবারে তুর্কি কাছাকাছি একটা শহর, আর ওখানে আপনার কৃষ্ণ সাগরের তীরে আর কি ওই শহরটা ভার্না সিটি, বুলগেরিয়ার সবচেয়ে সুন্দর শহর। সো ওখানে আসলে টুরিস্ট এলাকা, ওখানে সব টুরিস্টে আসে। তো এটা আর কি। তো সবাই আসেন, জয়েন হন, আরো লোকজন আসেন, ইনশাল্লাহ আপনাদেরকে কিছু বলার চেষ্টা করি যদি আপনাদের উপকারে আসে আর কি। মোবাইলটা একটু রাখি আমি। প্রচন্ড ঠান্ডা ভাইয়া, প্রচন্ড ঠান্ডা এখানে। ঠিক আছে, শাকিল আহমেদ মিনু ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। জি ভাই, আপনি ভালো আছেন শুনে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুন, সবসময় আপনাদের জন্য দোয়া থাকে। শাকিল আহমেদ মিনু ভাই কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন। ফিরোজ আলম ভাই কমেন্টস করছে, ভাই বুলগেরিয়ার বেতন সম্পর্কে বলেন, ওভার টাইম ছাড়া। আচ্ছা আচ্ছা, বুলগেরিয়াতে এখন বেসিক স্যালারি হচ্ছে 1100 টাকা করছে। আমি এখন যাই অ্যান্সার করবো সবগুলো শর্টকাটে বলে দিব, অত ঘুরে চা বলবো না, আর ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো যেটাই বলতেছিলাম সেটা হচ্ছে এখানে 1150 টাকা বেসিক স্যালারি। তো আপনি যে কাজে আসেন আপনাকে এই টাকাটা দিতে বাধ্য থাকবে মালিক। ঠিক আছে, সর্বনিম্ন 8 ঘন্টা ডিউটি করলে, আর সপ্তাহে 2 দিন বন্ধ, শনি রবিবার। এটা আর কি। এর বাইরে সব জায়গায় তো ওভারটাইম করতে হবে, কারণ এখানে লোকের প্রচুর সংকট। সো মালিকরা আপনাকে রিকোয়েস্ট করবে যে ভাই ওভারটাইম করেন। সো ওভারটাইম করলে আপনি ঘন্টা প্রতি যা পাবেন সেটা এক্সট্রা হবে, মানে আপনি যা স্যালারি সেটা ডবল পাবেন। 1 ঘন্টা কাজ করে 2 ঘন্টা স্যালারি পাবেন। বাট সব মালিকরা সেটা দেয় না, তবে শনিবার যদি কাজ করেন তাহলে সেটা ডবল 100% দিতে হবে, দিতে বাধ্য। এটি আর কি। তো এটাই সিস্টেম এখানে। তো আমরা যারা কাজ করি, ধরেন আমি 1300-1400 টাকা পাই, ঠিক আছে। খাওয়ার টাকা আলাদা, সম্পূর্ণ আলাদা, এর ভিতরে না। প্লাস থাকাও মালিকের, ওটা মালিকের দেখার দায়িত্ব, আপনার দেখা না। ইন্টারনেটও ফ্রি দেয়, মানে ওয়াইফাইটা বাড়িতে। সো এগুলা সবকিছুই মালিকের, কারেন্ট বিল সব কিছু আপনি যা পাবেন পুরোটাই দেশে পাঠিয়ে পারবেন, নো টেনশন। আর এখন ওভারটাইম মিলে আপনি মাসে যদি 1500 টাকা পান তাহলে আপনার লাখ ক্রস করবে, মানে 1 লাখের মতো হবে। এই দেশের 1500 টাকায়, বাংলা টাকায় ধরেন 1 লাখ সামথিং হয়ে যায়। জি ভাই, সি ক্যাটাগরি পারমিট আসছে। হ্যাঁ কাউসার ভাই, আপনার সি ক্যাটাগরি পারমিট, আপনি আমাকে এমন হাগি বলছিলেন ভাই। আপনার জন্য দোয়া করি, আপনি খুব দ্রুত এম্বাসি ফেস করে চলে আসেন ইনশাল্লাহ। ওয়েলকাম বুলগেরিয়া আপনার জন্য। শিরিন আক্তার ভাইয়া, হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্লিজ। জি ভাইয়া, আমি বলছি আজকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, যারা যারা আমার ভিডিও শেয়ার করে দিবেন তাদের প্রত্যেকের আইডিতে গিয়ে গিয়ে ইনবক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসবো। আর কে জিনিস বলে দিই, হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে কল দিবেন না ভাইয়া, কল দিলে আমাকে পাবেন না, আমি অনেক ব্যস্ত থাকি। প্লাস আমি যে রুমে থাকি আমার সাথে একজন রুমমেট আছে, রুম শেয়ার করে আমার থাকা লাগে। সো তার প্রবলেম হয়, সে একদিন বলে ফেলবে যে ভাইয়া আপনি কি রাতের বেলা কথা হ্যান তেন। সো এই ধরনের কথা বলার মতো কোনো কাজ আমি করি না। সো আপনারা যারা আমাকে নক দিবেন তারা আমাকে ভয়েস দিবেন, মেসেজ দিবেন, যাই দেন, বাট কল দিবেন না। কল দিলে ভাই আসলে আমি কল রিসিভ করতে পারি না, আমি অনেক ব্যস্ত থাকি, রান্না বান্না করার লাগে, জবে থাকি। সো ভয়েস দিবেন, আমি ফ্রি টাইমে সুন্দর মতো অ্যান্সার করে দিব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার সবাইকে দিব, যারা যারা আমার ভিডিও শেয়ার দিবেন আমি বলে দিলাম। আপনারা ভিডিও শেয়ার দেন, আমার এখন লাইভটা শেয়ার দিয়ে দেন, আমি আপনাদের সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। জি ফিরোজ আলম ভাই, আলহামদুলিল্লাহ। এরকম হলে হ্যাঁ ভাইয়া, আপনি টেনশন করবেন না, আপনি এখানে আসলে এরকমই স্যালারি পাবেন, টেনশনের কোনো কারণ নাই। আর আপনি আমরা মানে আমি আমি আমার কথা বলি, আমি তো টেক্সটাইলে জব করি, এখানে টেক্সটাইলে সবচেয়ে কম স্যালারি দেয় এই দেশে, বুলগেরিয়াতে। সো আমি প্রতি মাসে ধরেন 80, 85, 90 সামথিং এরকম টাকার মধ্যে উঠানামা করে, আর আমাদের প্রোডাকশন সিস্টেম। বাট যারা আদার সেক্টর গুলোতে, মানে আপনি টেক্সটাইল বাদে, গার্মেন্টস সেক্টরটা বাদে, আপনি যদি অন্য কোনো সেক্টর আসেন, হোটেল আসলে আপনি 1 লাখ টাকা পাবেন চোখ বন্ধ করে, কারণ ওখানে ওভারটাইম 100% পাবেন। প্লাস আপনি আদার যে কোনো ওয়্যার হাউসে আসেন বা কোনো গ্যারেজে আসেন বা ক্লিনারে, যে কাজে আসেন ভাইয়া, ঠিক আছে, আপনার 1 লাখ টাকা এখন যে সিস্টেম বা রুলস আছে, আপনি 1 লাখ টাকা স্যালারি এখানে উঠবে, টেনশনের কোনো কারণ নাই, যদি আপনি সামান্য একটু ওভারটাইম করতে পারেন। বাট ওভারটাইম যদি না করতে পারেন ভাইয়া, তাহলে আপনার 1 লাখ টাকা উঠবে না, হয়তো আপনি 70-80 হাজার টাকা এভারেজ বেসিক যেটা সেটা পাবেন। এটা আর কি। হ্যাঁ আরাফাত ধালি ভাই লিখেছে, বুলগেরিয়াতে ওয়্যার হাউসের কাজের চাহিদা কেমন, ওয়্যার হাউস কাজটা কেমন। আচ্ছা, ওয়্যার হাউস কাজ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলে আছে, বি ইউরোপিয়ান, আপনি ওখানে গেলে ডিটেলসে পেয়ে যাবেন। তারপর আমি বলে দিই, ওয়্যার হাউসের ভিতরে হচ্ছে একটা বিশাল বড় গোডাউন থাকে, ঠিক আছে। ওখানে অনেক ধরনের মাল, হয়তো আপনার অনেক লোক আছে, এক লোক এক ধরনের কাজ করে, হয়তো আপনার কাজটা কি হতে পারে, আপনার কাজ হতে পারে হয়তো
প্রোডাক্ট গুলা যেগুলো আসবে এগুলাকে কার্টুন গুলা সাজায় রাখা, ঠিক আছে, লোড করা লাগতে পারে আপনার, আনলোড করা লাগতে পারে। তারপরে ধরেন কুরিয়ার সার্ভিসে মাল দেন না আপনারা, তো এগুলো র্যাপিং করা থাকে না, এই ধরনের মালগুলো র্যাপিং করা লাগে ওখানে ওয়্যার হাউসের ভিতরে। এই মানে ওয়্যার হাউসের কাজ হচ্ছে এগুলাই, বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো আসবে গাড়িতে করে, আপনারা জাস্ট এগুলা যার যে কাজ, কেউ লোড আনলোড করতেছে, আপনি প্যাকেট, আপনাকে যদি প্যাকেটে দেয় আপনি প্যাকেট করবেন, কেউ সাজিয়ে রাখতেছে, কেউ কাউন্ট করতেছে। সো ওয়্যার হাউসের কাজ হচ্ছে এটাই। তবে ওয়্যার হাউসের কাজ একটু পরিশ্রম আছে, যখন আপনি কাজটা করবেন সেটা খুব মনোযোগ দিয়ে সুন্দরভাবে করতে হবে ভাইয়া, ঠিক আছে, এছাড়া কোনো অপশন নেই আপনার কাছে। যদি ভুল করেন তাহলে কিন্তু মালিক রাগ করে, কারণ ওখানে অনেক সিস্টেম গুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো ইন্ডিয়ার ভিসা পাইলাম। আচ্ছা ফিরোজ আলম ভাই, আপনি ইন্ডিয়ার ভিসা পাইছেন, যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক খুশি হলাম আপনি বুলগেরিয়া এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়ার ভিসা করছেন। সো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। যারা লাইভটি দেখেছেন সবাই আমাদের ফিরোজ আলম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওনার ভিসাটা হয়ে যায় ইনশাল্লাহ। ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। শিরিন আক্তার কমেন্টস করছে, ভাইয়া শেয়ার ডান দিব না ইনফরমেশন, জাস্ট শেয়ার ডান সিএল দিব না। ওকে ওকে, মানে কল দিবেন না তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে শিরিন আপু, শিরিন আক্তার, আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আপনি জাস্ট ভয়েস পাঠাবেন বা কিছু লিখবেন, ঠিক আছে, কিছু লিখলে আমি আপনাকে অ্যান্সার করে দিব, ঠিক আছে, নো প্রবলেম, আপনার টেনশন করবেন না। আমার লাইভটি শেষ হোক, আমি আপনাদের সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, যারা যারা শেয়ার দিবেন শুধু তাদেরকেই দিব, সবাইকে না। এমডি রবিউল ইসলাম কমেন্টস করছে, ভাইয়া বুলগেরিয়া কাজের চাহিদা কোন মাস থেকে বেশি চাহিদা থাকে? আচ্ছা, আসলে এখানে আপনি যদি ডি ক্যাটাগরিতে আসেন, মালিক তো আপনাকে 12 মাসের জন্য নিয়ে আসবে, ঠিক আছে, 12 মাসে জাস্ট আপনার 1 মাস পেড লিভ থাকবে। পেড লিভ মানে হচ্ছে আপনি ওই মাস যখন আপনি বাংলাদেশে যাবেন, মানে ওটা ছুটি আপনার টোটাল, বাট আপনাকে বেতন দিবে 1 মাস। ডি ক্যাটাগরিতে আসলে আপনি সবসময় কাজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি বাংলাদেশ যাবো না, আমি এই মাসও কাজ করবো, 12 মাসও কাজ করবো, পুরো 12 মাস আমি কোনো ছুটি মুটি কিচ্ছু কাটাবো না, আমার ফ্যামিলি কিচ্ছু নাই, নো প্রবলেম, আপনি কাজ করেন, আপনাকে ডবল স্যালারি দিবে, ঠিক আছে। আর আর হচ্ছে যারা সিজনাল ভিসাতে আসবে তাদের তো বললাম আমি 6 মাস। এমনি নর্মালি বুলগেরিয়ার যে সিস্টেমটা সেটা বলি, সেটা হচ্ছে এখানে হচ্ছে সামারে কাজ, শীতকালে হচ্ছে 2 মাস 3 মাস কাজ থাকে না, বিশেষ করে ট্যুরিজম সেক্টর গুলাতে কাজ থাকে না ভাইয়া শীতকালে। এই যে এখন শীতকাল, এখন শীতকালে ভার্নার সিটিতে সব বন্ধ, সব একবার টোটালি বন্ধ, কারণ সব হোটেল মোটেল রিসোর্ট রেস্টুরেন্ট মানুষই নেই ভাই, জাস্ট লোকাল যারা মানুষজন আছে ওরা কোনো মতো থাকতেছে, চলতেছে। শীতকাল আসলে এরকম যেখানে টুরিস্ট এরিয়া গুলো ওখানে ক্লোজ হয়ে যায়, সারা শুধু বুলগেরিয়াতে না, ইউরোপের সব জায়গায়। সো শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস বুলগেরিয়াতে একটু কাজের কম থাকে, কাজটা খুব কম হয়। শিরিন আক্তার ভাই আসে, তারপরে আচ্ছা ফিরোজ আলম ভাই, সুইং অফ ওয়াটার কাজের জন্য মনে হয় অ্যাপ্লাই করছিলেন আপনি, যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম, আমিও ভাই এই সেক্টরে আছি। আচ্ছা শিরিন আক্তার স্টুডেন্ট ভিসা যাচ্ছে, আচ্ছা স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন, এখানে বলে দিই বুলগেরিয়াতে যদি আপনার টিউশন ফি যদি হচ্ছে 2 থেকে 3 লাখের ভিতরে হয় তাহলে আপনি ম্যানেজ করতে পারবেন জব টপ করে, ঠিক আছে, জব টপ করা যায় মোটামুটি। আপনি যদি ভার্না সিটিতে আসেন বা সোফিয়াতে আসেন ওখানে জব পাবেন, জব করলে আপনি এই টাকা ম্যানেজ করে ফেলতে পারবেন, নো প্রবলেম। তার কারণ এখানে বন্ধ থাকে ইউনিভার্সিটি সামারে প্রায় 2 মাস 3 মাসের মতো বন্ধ থাকে, 3-4 মাস আপনার বন্ধ পাবেন পুরো বছরে। সো ওই 3-4 মাস যদি আপনি ধুমায় কাম করেন টাকা আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন, টেনশন করবেন না, টাকা ম্যানেজ হয়ে যাবে। তবে যে ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে 8-9 লাখ টাকা টিউশন ফি ভাই, ওগুলাতে আসবেন না, ওগুলাতে আসলে বিপদে পড়ে যাবেন, টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। একটা জিনিস শিখাই দিই আপনাদেরকে, বুলগেরিয়া কিন্তু অত হাই কোয়ালিটি বা হাই কোয়ালিফাইড কোনো কান্ট্রি না, বাট এটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে একটা স্ট্যাটাস আছে, ওরা ইউরোপ। সো যারা স্টুডেন্ট ভিসাতে আসবেন তাদের কাছে একটা সুযোগ, প্রত্যেকটা ইউনিভার্সিটি ইরাসমাস প্রোগ্রামের আওতায় আছে। সো আপনি যখন ভার্সিটিতে আসবেন, মানে এখানে আসার পরে আপনি 1টা বা 2টা সেমিস্টার কমপ্লিট করবেন, খুব ভালোভাবে পড়বেন, ঠিক আছে। প্লাস আপনার এক্সট্রা কারিকুলামে যে ডকুমেন্টস গুলো বাংলাদেশে ছিল যদি নাও থাকে আর কয়েকটা বানায় নিয়ে আসবেন। তারপরে এখানে আসার পরে আপনার চেষ্টা করবেন জার্মানিতে যে কোনো একটা ভার্সিটিতে কন্ট্যাক্ট করার জন্য। বুলগেরিয়াতে আপনি 1টা 2টা সেমিস্টার কমপ্লিট করার পরে যখন আপনি জার্মানিতে কোথাও কন্ট্যাক্ট করতে পারবেন, বা আবার জার্মানি কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি, সরি আমার জুতো একেবারে বরফে লক হয়ে গেছে, লাগাইতেছি এখন হাঁটতে গেলে। হ্যাঁ এটা আর কি, মানে আপনি যদি জার্মানির 1টা বা 2টা ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো টেনশন নেই, আপনি বুলগেরিয়া থেকে সোজা জার্মানি চলে যাবেন,
জাস্ট আপনার হয়তো ব্লক অ্যামাউন্টটা লাগতে পারে, ঠিক আছে। একেবারে সুন্দর মতো গিয়ে ওখানে আপনি স্টাডি করতে পারবেন, আর জার্মানিতে টিউশন ফি নাই। তো এটা একটা সুযোগ, আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসেন আপনি চাইলে জার্মানি চলে যেতে পারবেন, এটাই আর কি। এখানে একটা ভালো জায়গা পাইলাম, মোবাইলটা এখানে রাখি। আর কি কমেন্টস কে করছেন? বিকাল স্যার ভাই, ভাই ভালো থাকবেন, সুতু ভাইয়ের ভালোবাসা নিবেন। জি কাউসার ভাই, আপনার জন্য অলওয়েজ ভালোবাসা দোয়া সবকিছুই থাকবে ইনশাল্লাহ ভাই। আপনার সাথে আমি কানেক্ট আছি, আপনি বুলগেরিয়াতে আসেন, আপনার সাথে আমি দেখা করতে না পারি ভাইয়া, ঠিক আছে, বাট কানেক্ট থাকেন। আপনি বুলগেরিয়া আসলে আমি অনেক খুশি হবো ভাইয়া, ঠিক আছে। আপনি খুব ডেডিকেটেড বুলগেরিয়ার ব্যাপারে, আপনি খুব আস্থা চিতাচ্ছেন, অনেকদিন ধরে আপনি আমাকে ফলো করতেছেন, আমিও আসলে দেখতেছি। আপনি প্রায় কি বলবো ভাইয়া নতুন করে। আরাফাত ডালি ভাই, বুলগেরিয়াতে থাকার জায়গা কেমন, বা আমাদের কোম্পানি আমাকে কেমন জায়গা দিছে, এই ব্যাপারটা নিয়ে আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আমার পেজে আমার ভিডিও আছে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। আমি দিছি আমার মালিক আমাকে কেমন বাড়ি পরিবেশে রাখছে, এটা এই টপিকের উপর আমি একটা ভিডিও দিয়ে রাখছি, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তারপরে মোটামুটি এখানে থাকার জায়গা যতটা ভালো বলবো না, আবার অতটা খারাপও বলবো না, মোটামুটি আর কি, কোয়ালিটি ফুল আছে, এটাই। তবে সবাই ভালো না, আমাদের পাশাপাশি একটা ফ্যাক্টরি আছে, সেটার নাম হচ্ছে মিজিয়া। ওদেরকে এমন একটা পরিবেশে রাখছে একদম গ্রাম সাইডে, বুঝছেন, খুবই গ্রাম সাইড, ওখানে একেবারে গ্রাম, নিরিবিলি, মানুষজন খুবই নাই, খুবই কম। সো ওরা বলে, ওরা আমাদের বাড়িতে যখন আসে ওরা খুবই হয় জেলাস ফিল হয়, বলে যে ভাইয়া আপনারা তো সোনার সোহাগা, সোনার তো মিসমুখিতে জন্ম নিয়েছেন, একেবারে শহরের মেন যে সেন্টার, মনে করেন বাংলাদেশের হচ্ছে কি সবচেয়ে হাইপে এলাকা কি উত্তরা, ধানমন্ডি, এসব এলাকা তো। সো বনানী, এরকমই আমাদেরকে আমাদের মালিক প্লেবেন একদম সেন্টারে, মেন শপথ 6 রোডের নাম, এখানেই রাখছে। সো এটা আমাদের জন্য আসলে ভালো, আর উনি এটা করছে যে আমাদের যে ফ্যাক্টরিটা এটা খুব কাছাকাছি, এই জন্য এটা করছে, এটা আর কি। তো সবাইকে আসলে সব মালিকরা সব ধরনের সুযোগ সুবিধা দেয় না, এটা বলতে হবে। সো আপনি একজনকে দেখা ভাববেন যে আপনি এই ধরনের ফেসিলিটি পাবেন, এটা আসলে ভুল ধারণা, এটা হয় না। ইমরান হোসেন ভাই লিখছে 6 মাস হলো জমা দিচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তাহলে কোনো ডকুমেন্টস পান নাই ভাই, জানাবেন, আপনি কন্ট্যাক্ট পেপার বা কি পেয়েছেন, বা আপনার এজেন্সি কি বলছে, এই ব্যাপারে একটু বললে ভালো হতো। ইউনিভার্সিটি অফ ভার্না, আসলে এটা ব্যাপারে আমার আইডিয়া নাই, এই এখানে আসছে কিনা কাউকে আমি জানি না। তবে ভার্না ফ্রি ইউনিভার্সিটি প্লাস ভার্না ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট থেকে আমার নিজের অফার লেটার ছিল, আমি ট্রাই করছিলাম। তো এই দুইটা সম্পর্কে আমার আইডিয়া আছে। ভার্না ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্টের টিউশন ফি অনেক বেশি। আর আপনি যেটা বলছেন শিরিন আক্তার, আমি ওটা সম্পর্কে আমার আইডিয়া নাই। আর বার্না ফ্রি ইউনিভার্সিটি যেটা, ওটাতে টিউশন ফি কম আছে, ওটাতে আপনি 2 থেকে 3 লাখ টাকার ভিতরে টিউশন ফি, যেটাতে ম্যানেজ করা সম্ভব। প্লাস ওই ভার্সিটিতে অনেকগুলো বাংলাদেশি ছাত্র আছে ওরা যারা পড়াশোনা করতেছে। আচ্ছা, ইমরান হোসেন ভাই কোনো কিছুই পান নাই, আহ এটা আসলে দুঃখজনক। আপনার এজেন্সি জানি না কি কাজ করতেছে কি অবস্থায়, কারণ ফাইল দেওয়ার পর আপনাকে 1 থেকে 1.5 মাসের ভিতরে সে যদি প্রপারলি কাজ করে, তার কাছে যদি ডিমান্ড থাকে, সে আপনাকে 200% শিওর সে আপনাকে কন্ট্যাক্ট পেপারটা দিতে পারবে, কিন্তু সে সেটাও দিতে পারে নাই। সো আমার সন্দেহ হচ্ছে সে আদৌ আপনার কাজটা করতেছে কিনা, এটা আর কি। যদি এজেন্সি বিশ্বস্ত না হয় বা কোনো প্রুফ, আপনি তাকে টাইম দেন, 15 দিন বা 20 দিন সময় দেন, এর ভিতরে যদি সে কন্ট্যাক্ট পেপার আপনাকে না দিতে পারে, পারমিটের প্রয়োজন নাই ভাই, আপনার পারমিট লাগবে না, বলেন যে তুমি যে আমার ফাইলটা কাজটা করতেছো তার প্রুফ কি, তুমি আমাকে কিছু একটা দাও, হয়তো আমাকে যে এই যে নোটারি করছো আমার কাগজগুলা, সেটার ডকুমেন্টস দাও, আমার ফুল স্ক্রিন যে তুমি লিগেলাইজ করছো, বা তার একটা ফটোকপি দাও, বা কিছু একটা দাও, বা আমার কন্ট্যাক্ট পেপারটা দাও। 3টা জিনিস চান, দেখেন কোনটা দেয়। যদি না দিতে পারে ফাইল তুলে ফালান, পাটকাটা বাটপার, সে আপনার কাজ করতে পারবে না ভাইয়া। আরাফাত ডালি ভাই, ভাই আমার জন্য দোয়া করবেন, বুড়িয়াতে ওয়ার হাউসে ফাইল জমা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আরাফাত ডালি ভাই, আপনি গতকালও লাইভে যুক্ত ছিলেন। সো আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো, ইনশাল্লাহ ভাইয়া। আমি দোয়া করি আপনার পারমিটটা বের হোক, আপনি বুলগেরিয়াতে আসেন, আপনার সাথে বসে যেতে কফি খেতে পারি, ঠিক আছে। এটা আর কি, আল্লাহ কবুল করুক, আপনার জন্য অনেক অনেক দোয়া ভাইয়া। জি ইমরান হোসেন ভাই, ধন্যবাদ দিচ্ছেন আমাকে, খুশি হইলাম ভাই।
সো গতকালকে আসলে 11-12 জন ছিলেন, আজকে তার চেয়েও কম লাইভে লোকজন। তো আশা করবো আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা যারা শেয়ার করে দিচ্ছেন দিবেন, সবার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক খুশি হলাম। আমি আসলে অত বড় লোক না বা অত বড় কোনো বড় না, সেলিব্রিটি না যে সবাই আমার লাইভটি দেখে বা করবে। বাট আপনাদের ছোট ছোট অল্প অল্প সংখ্যা আমার ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার আছে, যারা আছে অনেক অনেক ভালোবাসা দেন। আপনাদের কথায় কথায় অনেক খুশি ভাই, অনেক, এটাই অনেক পাওনা। আমার এখানে যে কজনই ছিলেন, আপনারা 6-7 জন লোক ছিলেন, 6-7 জন লোকই কমেন্টস করছেন, বাট এখন পর্যন্ত একটা লোক আমাকে গালি দেন না, এটাই হচ্ছে ভাই সবচেয়ে বড় জিনিস। বাট অনেক বড় বড় সেলিব্রিটি আছে, অনেকেই পাবেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, অনেক কিছু, অনেক হাই পাই, বাট ওখানে দেখবেন মানে একটা লোক যদি গালি দেয়, ঠিক আছে, সে যেটা মানে বলে না, যেটা রটে সে সামান্য কিছুটা হলো ঘটে। সো গালি খাওয়ার মতো কোনো কাম যাতে আল্লাহ পাক না করায়, এটা আর কি দোয়া করবেন ইনশাল্লাহ। আরফা ডালি ভাই, ইনশাল্লাহ ভাই, ভালোবাসা কম, ইনশাল্লাহ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, দোয়া করি ভাই। তো কারো কমেন্টস মিস করে গেছে কিনা জানি না, আসলে আমি মোবাইলটা রোটেট করে রাখছি কারণ আমি লাইভটি ডাউনলোড করে আমার ইউটিউবে আপলোড দিব। সো এই জন্য অনেকের কমেন্টস হয়তো আমি মিস করে গেছি, ঠিক আছে? সো আপনারা আসলে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা, কারণ আমি মিস করতে চাই না। সবারই বলছিলাম, সবারই কমেন্টস অ্যান্সার করবো ইনশাল্লাহ। মোহাম্মদ রাসেল মিয়া লিখছে, ভাইয়া আসি তো, চুপ করে শুধু শুনতেছি। জি ভাইয়া, মোহাম্মদ রাসেল মিয়া ভাইয়া, অনেক খুশি হলাম, আপনি আমার টপ ফ্যান বেজে আছেন, আপনি রেগুলার আমাকে ফলো করেন, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা ভাইয়া, আমার সালাম নিবেন, ঠিক আছে? আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করুক। তো যারা এখনো লাইভটি শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দিবেন, আর কিছুক্ষণের মধ্যে লাইভ আমি ক্লোজ করে দিব, চলে যাবো ভাইয়া, এখন আসলে ঠান্ডা, আপনি যখন এরকম বরফের ভিতর থাকবেন, এখানে দেখাই দেখেন কি পরিমাণে বরফ, ঠিক আছে? এরকম আমি বরফের উপরে আমি মোবাইলটা রেখে দিচ্ছি। তো এরকম বরফের ভিতরে থাকলে আপনি 1 ঘন্টা কি 2 ঘন্টা জাস্ট নর্মালি হয়তো আপনি থাকতে পারেন, এরপরে আপনার নাক দিয়ে পানি বের হবে, কানগুলো জমে যাবে, তারপরে আপনার পা গুলো বন্ধ হয়ে আসবে। 1 ঘন্টার বেশি, বা অনেকে যাদের ফিটনেস ভালো ওরা 2 ঘন্টা থাকতে পারে নর্মালি, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না, বা হাঁটতে হবে আপনাকে, শরীর গরম রাখতে হবে, টোটাল কথা হচ্ছে এটাই। কফি খেতে হবে, আর এরা তো লোকাল যারা আছে এরা মনে করেন এই একটু খায় আর কি, মাল টাল খেয়ে তারপরে বের হয়, সহজে বের হয় না, আর এদের সবার নিজস্ব গাড়ি আছে, গাড়ি দিয়ে বের হয়। বাট আমরা তো আসলে গরিব মানুষ, ওয়ার্কার আসছি এখানে, সো আমাদের কষ্ট হয় এই আর কি। জি শিরিন একটা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আসেন, আপনার টিউশন ফি যদি বললাম তো 2500 ইউরো হয়ে থাকে, আপনি চলে আসেন। আর ওই যে যেটা বললাম সেটা করবেন, জার্মানিতে চলে যাওয়ার ট্রাই করবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। বুলগেরিয়াতে আসলে জার্মানিতে যাওয়া যায়, এখান থেকে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানি এগুলো থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, যেহেতু এটা ইউরোপিয়ান, ওটা ইউরোপিয়ান কান্ট্রি, একটা থেকে আরেকটাতে ক্রেডিট ট্রান্সফার করা যায় খুব সহজে। আর এগুলো সবগুলো ভার্সিটি একটা লাইন অফ ক্রেডিটের ভিতর দিয়ে চলে, ইরাসমাস প্রোগ্রামের আওতায় চলে। মোহাম্মদ রাসেল মিয়া, আমার 2টা কমেন্টস মিস করছেন, সরি সরি ভাইয়া, আসলে মিস করে গেছি, আজকে আমি ভিডিওটা ওই যে রোটেট করে দিচ্ছি, তো এই জন্য আসলে অনেকগুলো মিস করে গেছি, প্লাস আমি হাঁটার সময় যতগুলা কমেন্টস আসলে সবগুলো মিস করে গেছি, আমি সবার কাছে দুঃখিত ভাইয়া। তো যেগুলো মিস করে গেছি আমি পরবর্তীতে দেখে দেখে আপনাদেরকে কমেন্টসে রিপ্লাই করে দিব ভাইয়া, ঠিক আছে? ওহো, প্রথমেই কমেন্টস করছেন আপনি ভাইয়া, সরি ভাইয়া আসলে। ওকে, বাসায় যান। জি ভাইয়া, বাসায় চলে যাবো, আসলে বেশিক্ষণ থাকবো না, আর আমি আসছি 1 ঘন্টা এখন হয় নাই, তারপর চলে যাব, আমি থাকবো না। তো এটা আর কি, দেখাই আপনাদেরকে, একটু ভিউটা দেখাই কোথায় আছি। এটা হচ্ছে, এটার ইতিহাস সম্পর্কে একটু বলি, আপনারা দেখেন, প্লাস একটু ইতিহাস সম্পর্কে বলি। তো আমি এখন যে জায়গাটাতে আছি, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে একটা পাহাড়ের, মানে পাহাড় টিলার মতো, এটাকে একটা পার্ক বানাইছে, ঠিক আছে? আর এটার ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সব বিশ্বযুদ্ধের। এখানে এই যে মূর্তিটা দেখতেছেন না, একটা মূর্তি, যে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। সো এটা হচ্ছে তুর্কিরা, অটোমান যে এম্পায়ার ছিল, অটোমান এম্পায়ার এই বুলগেরিয়ানদের, আর কি বুলগেরিয়ানরা বলে, আমরা জানি না, বাট কত কি নির্যাতন করছে, তো তুর্কিরা বলে যে অটোমানরা ওদেরকে অনেক নির্যাতন করছে, ঠিক আছে? অনেক নির্যাতন করছে। এই জায়গাটা, এটার উপরে ছিল অটোমানদের ক্যাম্প, অটোমানদের যে পাশা বা জেনারেল ওখানে থাকতো, ঠিক আছে? সো এই তুর্কিদেরকে এখান থেকে হটানো হয়েছে। তো এই যে যে লোকটা সহায়তা করছিল, তিনি ছিলেন একজন রুশ নাগরিক, তার স্মরণে ওই বড় বড় যে পিলারের মতো যেটাতে উঁচা যেটা দেখতেছেন সেটা, আর মানুষের নির্যাতনের চিহ্ন তুলে ধরার জন্য নিচেরটা, ঠিক আছে? এরকম আর কি।
হাবিজাবি ইতিহাস, প্লাস এখানে প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আছে, এখানে প্রচুর গোলা বারুদ বোমা মারা হয়েছে, সেগুলো নিয়ে একটা জাদুঘর আছে উপরে। তো ওগুলাতে আমি আসলে যাই নাই ভাই, ছুটি পাই না তো, আমরা কাজ করি ভাইয়া, ঠিক আছে, কাজ করে বাসায় এসে রান্না বান্না করে খাইয়া দিয়ে ঘুম, তো ওভাবে আসলে সময় পাই না। তো চলে যাচ্ছি ভাইয়া, ঠিক আছে, যেতে যেতে লাইভ তখন কন্টিনিউ করা যায়। চলে যাইতেছি, বাসার দিকে যাব, কারণ বেশিক্ষণ আসলে থাকা ঠিক হবে না। লাইট জ্বলে গেছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, লাইট গুলো জ্বলতেছে, এই আর কি। আমি প্রায় সময় এখানে আসি, এখানে এসে একটু ঘোরাফেরা করি, ভালো লাগে আমার কাছে। গরমকালেও ভালো লাগে, এখানে এলাকাটা নীরব ঠান্ডা, চারপাশে যে বাড়িঘর আছে, চারপাশে বাড়িঘর দেখেন, লাইটের আলো পড়াতে বরফগুলো সুন্দর লাগতেছে, চারপাশে বাড়িঘর। ওই যে এখানে এটা যে হাঁটার রাস্তা, ওই সিঁড়ির নিচে ওটাই হচ্ছে প্লেবেল সেন্টার পার্ক, ওটার ঠিক উল্টা পাশে আমার বাড়ি। আর উপর যত দেখেন সব সাদা, এটা হচ্ছে, এটা একটা পাহাড়, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা পাহাড়, প্লাস ওই পাশে আরেকটা পাহাড়, আর যে ঢালটা এটার মধ্যে হচ্ছে একটা শহর, সেটাই হচ্ছে আমাদের এই প্লেবেল শহর, ঠিক আছে। তো এখন আমি চলে যাবো। ইয়া হ্যাঁ, কমেন্টস করতেছে অনেকে, দোয়া করিয়েন আল্লাহ পাক তাড়াতাড়ি গাড়ি কিনার। হ্যাঁ হ্যাঁ, শাকিল আহমেদ মিনু ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, খুব তাড়াতাড়ি গাড়ি কিনতে পারবেন, টেনশন করবেন না। বুলগিরাতে গাড়ি অনেক সস্তা, আমি এখানে ওএলএক্স আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি যেখানে বিক্রি করে আর কি, ওগুলাতে দেখছিলাম, একটা বিএমডাব্লিউ পাইছিলাম আমি 2 লাখ টাকা দাম, খুব লেটেস্ট মডেল, অত পুরান না, দেখতে শুনতে ভালো, পুরানো মানে ইউজ করা গাড়ি আর কি, ইউজড, দেখতে শুনতে ভালো। সো ভাবছিলাম কিনে নিব, বাট এখানকার ইগুলা দেখলাম আর কি, এখানকার যে গাড়ি চালানোর জন্য যে লাইসেন্স বানাইতে হয় সেই ব্যাপারটা দেখলাম ভাইয়া, অনেক জটিল মনে হয়েছে আমার কাছে। গাড়ির লাইসেন্স বানানো এখানে অনেক জটিল, আপনার প্রায় বাংলা টাকায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। আপনার বাংলাদেশি লাইসেন্স এখানে কোনো কাজেই আসবে না, ঠিক আছে, এটা কোনো গনাই ধরবে না, ছিঁড়া ফেলাই দিবে। আপনি যদি এখানে গাড়ি চালাতে চান, নতুন করে ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে, কোর্স করতে হবে, কোর্স করে তারপর আপনার লাইসেন্স বানায়, তারপর আপনি গাড়ি চালানোর জন্য গাড়ি কিনতে হবে, ঠিক আছে। আর গাড়ি এখানে আপনি মাসিক কিস্তিতে পেয়ে যাবেন, ভালো ভালো গাড়ি, নতুন গাড়ি। আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন, ওএলএক্স আছে, লোকাল অনেকগুলো সাইট আছে যেগুলোতে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে, ওগুলা থেকে আপনারা কিনে নিতে পারেন। সবারই গাড়ি আছে ভাইয়া, ঠিক আছে, এখানে গাড়ি পেট্রোল অনেক সস্তা, পেট্রোল বাংলাদেশের থেকেও সস্তা। বাংলাদেশের পেট্রোল কত টাকা আমি যতটুকু জানি যে 80-90 টাকা হবে, বাট এখানে মাত্র 1 লেবা 1.5 লেবা, এখানেও আপনার 60-70-80-90 টাকার মতো লিটারে পাওয়া যায় পেট্রোল, অকটেন এগুলো, বুঝছেন, অনেক সস্তা ভাই। ওই দেখেন পোলাপাইন দুষ্টাইম শুরু করে দিচ্ছে, বরফের ভিতরে কি শুরু করছে। মোহাম্মদ রাসেল মিনু ভাই, আজকে এম্বাসিতে গেছিলাম, তা কালকে পরশু অথবা নেক্সট উইক ভিসা পাবো বলে ভিসা অফিসার তাই বললো, এখন প্রসেসিং আছে বলে। জি ভাইয়া, মোহাম্মদ রাসেল ভাই, টেনশন করবেন না, আপনি যেহেতু এম্বাসিতে সাবমিট করছেন, আপনার জন্য শুভকামনা, সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ ভিসাটা হোক। ভিসা হবে ভাইয়া, টেনশন নাই, আল্লাহ ভরসা। আমি আমি যখন দিল্লিতে সাবমিট করছিলাম, আমাদের সাথে কয়েকজনের ভিসা হয়ে গেছিল, আমি টেনশনও পড়ে গেছিলাম। পরে যখন গেলাম, বারবার মেইল করছিলাম, ওখানে গিয়ে খবর নিলাম, একই কথা, যে আমার হাতে কিছু নাই। অ্যাম্বাসেডর বলে যে আমার হাতে কিছু নেই, আমি ফাইল সফিয়া পাঠাই দিছি, ওখান থেকে ডিসিশন আসবে, ঠিক আছে। আর ভিসা অনেকে তাড়াতাড়ি হয়, অনেকে লেট হয়, এটা কেন হয় এই প্রশ্নটা অনেকে করেন, অনেকে করেন না, বুঝেন না। তো যাই হোক, এটা হচ্ছে একই কোম্পানির পারমিট, ঠিক আছে, একজনে পেয়ে গেছে 1 সপ্তাহ, বাট আরেকজনে পাইছে 20 দিন পরে, 30 দিন পরে, এরকম হয়। এটা নিয়ে আপনার টেনশন করবেন না ভাইয়া, ভিসা একটু আগে পরে দেরিতে হলেও পেয়ে যাবে, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, সবারই ভিসা হবে যদি আপনার কোম্পানি ঠিক থাকে। কিছু কিছু ক্ষেত্রে পারমিট ক্যান্সেল হয়ে যায়, সেটা কারণ হচ্ছে কোম্পানি অতিরিক্ত পারমিট ইস্যু করে, চালাকি করে একটু। আপনি আপনার ফ্যাক্টরিতে যদি 100 জন বুলগেরিয়ান থাকে, তাহলে আপনি 45 জন বিদেশির জন্য পারমিট ইস্যু করাইতে পারবেন। কিন্তু আপনি একটু ভালোভাবে সার্চ দিলে বা ঘাটাঘাটি করলে দেখা যায় যে তার কোম্পানিতে বুলগেরিয়ান আছে 10 জন, সে 60 জন বিদেশি আনার জন্য আবেদন করছে। তো এরকম ধরা খায় না, বাট মাঝে মধ্যে ধরা পড়ে যায়। যদি চেকিং এ আসে বা যাচাই করে ইমিগ্রেশন থেকে, তখন কিন্তু ওই পারমিট গুলা লাল বাতি হয়ে যায়, বুঝছেন। তো আর কি, পারমিট তো লাল বাতি হয় না, আমাদের মতো গরিব মানুষ, হাজার হাজার মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যায়, এটাই আর কি। মানুষ কত আশা করেই করে, মানুষ পারমিট আসলে অনেক খুশি হয়। তো এরকম সচরাচর হয় না, বুলগেরিয়ার ইমিগ্রেশন অনেক জটিল, অনেক কঠিন, ওরা খুব ভালো মতো যাচাই করে।
এখানকার অনেক রুলস রেগুলেশন আসে ভাইয়া, ঠিক আছে? আপনার ইন্স্যুরেন্স থাকতে হয়, মালিক এগুলা দিতে হয়, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু দেখবে, কোম্পানি কোথায় কাজ করবেন, কোন রিস্ক আছে কিনা সব দেখে, হ্যাঁ পরে সে ওই কোম্পানির পারমিটটা ইস্যু করবে, তারপর সেটা আপনার হাতে যাবে, ঠিক আছে? তো আপনি কোনো কিছু টেনশন করতে পারবেন না, টেনশন করা লাগবে না, যা টেনশন করা সেটা মালিকে করবে রুলস অনুযায়ী। আপনারা কন্ট্রাক্ট পেপারটা ভালোভাবে পড়বেন, যারা কন্ট্রাক্ট পেপার পাইছেন বা পান এটাকে ট্রান্সলেট করবেন ভালোভাবে, ঠিক আছে? এটা যখন ভালোভাবে আপনি পড়বেন দেখবেন, এটার ভিতরে হাজার হাজার ইনফরমেশন সুন্দর মতো বলা আছে, আইন, ল, কোড, হাবি জাবি অনেক কিছুই বলা আছে। এগুলো যখন আপনি গুগলে সার্চ দিবেন দেখবেন অনেক সুন্দর মতো ওখানে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ভাই ইউরোপিয়ান কান্ট্রি, ঠিক আছে? হিউম্যানিটির কান্ট্রি। মানুষ কেন নদী সাগর প্রায় দিয়ে এগুলাতে আসে, এটার আসার কারণ হচ্ছে এটাই। এখানে আপনি রুলস রেগুলেশন আছে, কেউ চাইলে আপনাকে 8 ঘন্টার কথা বলে 10 ঘন্টা খাটাইতে পারবে না, আর খাটাইলে অবশ্যই সে আপনাকে ডবল টাকা দিতে হবে। আর আপনি আইন পাবেন, কেউ যদি আপনার সাথে অন্যায় করে। ইভেন কি আমাকে এক বুলগেরিয়ান বলছে, মনে করেন একটা মা তার বাচ্চাকে ধরেন মারতেছে, থাপ্পড় দিতেছে না কিছু একটা, সাথে সাথে ওই মা আইন অনুযায়ী ওই বাচ্চার উপর তার অধিকার হারায় ফেলায়, ঠিক আছে? আশেপাশে যে কেউ তখন ওই বাচ্চার সেভ করতে পারবে, ওই মার হাত থেকে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? এ ধরনের রুলস পর্যন্ত এখানে আছে। সো এটা ইউরোপের একেবারে লো কোয়ালিটির একটা কান্ট্রি, সেখানে এই ধরনের রুলস। সো বুঝেন এখানে একজন মানুষ হিসেবে আপনি কতটুকু সম্মান পাবেন। অনেক কাজের কথা বলতেছি নাকি? শাকিল আহমেদ ইনু ভাই, দোয়া করি ভাই আপনার জন্য। তৌফিক দিক, মোহাম্মদ রাসেল মিয়া, ফাতেমা আক্তার, আমি কি লাইভের সাথে ছিলাম? জি ফাতেমা আক্তার, আপনি লাইভের একেবারে লাস্টের দিকে আসছেন। গতকাল আপনি অনেকগুলো কমেন্টস করছিলেন, আমি আপনাকে অ্যান্সার করতে পারিনি, এই জন্য আপনি রাতে আমাকে বারবার এই কথাটা বলতেছিলেন, ঠিক আছে? আমি এটাকে অনেক টেনশনে পড়ে গেছি আপনার কথাটা শুনে। লাইভটি এখনই ক্লোজ হয়ে যাবে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। ফাতেমা আক্তার, আপনার জন্য দুঃখের কোনো কারণ নাই, আমি একটু পরে বাসায় যাবো, ফ্রি হয়ে আপনাকে কল দিব, আপনার সাথে অনেকক্ষণ কথা বলবো, ঠিক আছে? আপনি রেডি হন, কাজটা শেষ করেন, আমি এখন বাসায় যাবো, রান্না বান্না করবো হালকা পাতলা, তারপর আপনার সাথে কল দিব। সো লাস্ট লাইভ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এখনই লাইভটি বন্ধ হয়ে যাবে, আমার চার্জ আজকেও ডাউন। তো অনেকক্ষণ ধরে লাইভ করলাম, আজকে। তো রেগুলার আর লাইভে আসবো না, অনেকদিন পর, মানে অনেকদিন পর কি, আমি লাইভে প্রথমবার গতকালকে লাইভ করছি, আর আজকে এই দুটো লাইভে অনেক কিছু বলার চেষ্টা করছি। যারা শেয়ার করছেন খুশি, অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? তো এই আর কি। তো মোবাইলটা এখনই বন্ধ হয়ে যাবে, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। এখন পর্যন্ত 4 জন 5 জন, এই আর কি। গতকালকে আজকে আপনার কম জয়েন হয়েছে, এটা খুব খারাপ লাগলো। গতকালকে ঘোষণা ছাড়াই 11 জন লোক জয়েন হয়েছিলেন, বাট আজকে 4 জন 5 জন 7 জন পর্যন্ত উঠছে, লাস্ট 8 জন দেখছিলাম, এর বেশি আজকে দেখলামই না, এই আর কি। চলে আসলাম রাস্তা পার হয়ে। ভিডিওটা আমি ডাউনলোড করে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, ওখান থেকে সবাই দেখে নেবেন। আর এখান থেকে হয়তো কিছু শর্ট শর্ট ইনফরমেশন কালেক্ট করে রিলস আকারে ছাড়তে পারি, এই আর কি। আর যেটা দেখতেছেন এই যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে প্লেবনের কেন্দ্র জাদুঘর। এই যে বড় বিল্ডিং যেটা দেখতেছেন, আমি এখন পার্কের ভিতরে চলে যাব। শীতকালে আসলে মানুষজন খুব কম বের হয়, বুঝছেন? ঠান্ডার ওরা খুব ভয় পায়, আর বের হওয়ার আগে যারা বের হয় ওরা তো বললামই, ওরা একটু মালটাও খেয়ে বের হয়। ফুচকা মক্কা এগুলা খাইলে শরীরে একটু মনে করেন এনার্জি আসে, ভালো লাগে, সুন্দর মতো হাঁটতে পারে, তেমন একটা প্যারা নিতে হয় না। সিগন্যালের জন্য ওয়েট করতেছি, লাল বাতি জ্বলে দিছে, গ্রিন হলে তারপর পার হবো। এখানে ভাই রাস্তা বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? রুলস মানতে হবে আপনাকে, আপনি যদি সিগন্যাল ক্রস করেন খবর আছে। আমাদের সাথে একজন একদিন ক্রস করে ফেলাইছিল, তারে প্রায় 3,000 টাকা বাংলা টাকায় জরিমানা করে দিচ্ছে, এদিকে প্রায় 50 টাকা, বাংলা টাকা 3,000। এই যে গ্রিন হয়েছে, এখন আমি যাবো। প্রচুর ঠান্ডা রে ভাই।
চলে আসলাম আমার সেই পার্কে। যাক, এখনো 3 জন লোক আছেন, আমি লাইভ থেকে বিদায় নিতেছি, বাট লাইভটি শেষ করতেছি না। লাইভটি চাচ্ছি যে মোবাইলটা বন্ধ হয়ে যায়, একেবারে বন্ধ হয়ে গেলে অটোমেটিক্যালি লাইভটি শেয়ার হয়ে যাবে। তো এভাবেই থাকুক, মোবাইল বন্ধ হওয়া পর্যন্ত যাইতে থাকি। বরফ এখনো অল্প অল্প আছে সব জায়গাতেই, অনেক বরফ পড়ছিল, গত 2 দিন ধরে টানা বরফ পড়ছে। আমার বাড়ির জানালার গ্রিল পর্যন্ত জমে একেবারে ক্ষীর হয়ে গেছে, জানালা আমি তো খুলেই নেই, প্রচুর ঠান্ডা। ফাতেমা আক্তার কমেন্টস করছে, আমি আজ নাই তাই কেউ নাই। জি জি, আপনি আসলে আমার ভাগ্য ফিরে, আপনি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? ভাই এই মুহূর্তে বুলগেরিয়া কাগজ জমা দেওয়া ঠিক হবে? তোমার ভাই কমেন্টস করছে। ভাই আসলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট বুলগেরিয়াতে যদি কেউ জমা দেন, আমি বলবো এই বছরের ভিতর দেওয়ার চেষ্টা করবেন, এই বছরই ভিসা রেসি ভালো থাকবে, ঠিক আছে? ভালো এজেন্সি পাইলে ভাইয়া দিয়ে দেন। এখন ইউরোপের ভিতরে একমাত্র বুলগেরিয়া যেই দেশ, এই দেশটার পারমিট বের হলে মোটামুটি ভিসা হওয়ার সম্ভাবনা ভালো। শুধু সমস্যা হচ্ছে বাংলাদেশে এম্বাসি নাই, বাট দোয়া করেন যাতে এম্বাসিটা বাংলাদেশে চালু হয়ে যায় খুব তাড়াতাড়ি। এম্বাসিটা চালু হবে না, বিএফএস চালু হবে আর কি। তো যেটাই হোক, খুব তাড়াতাড়ি হোক, হলে ভালো হবে। আপনি এম্বাসি বাংলাদেশ থেকে ফেস করে চলে আসতে পারবেন। দিয়ে দেন, এটাই বলবো, দিয়ে দেন, সবচেয়ে ভালো হবে। দেওয়ার মতো যদি কোনো কান্ট্রি থাকে, এখন শুধু বুলগেরিয়াই আছে। ভাই আপনি লাইভে আসার আগে সময়টা বলে দিয়েন, মোহাম্মদ রাসেল মিয়া কমেন্টস করছে। জি ভাই, আসলে আজকে লাইভে আসার 2 ঘন্টা আগে আমি একটা পোস্ট করছিলাম, সো অনেকে আশা করছিলাম যে আজকে 50-60 জন লোক হবে, বাট হয় নাই। তো এটা বড় আশা করাটা বোকামি। আমার তো আসলে অত পরিমাণে আমার ফলোয়ার নাই, আমার ফলোয়ার হচ্ছে 1000-এর নিচে, এখনো 1000-ও পূর্ণ হয় নাই, এটাই আর কি। বাট আমার ইউটিউবে ভালো সাবস্ক্রাইবার আছে, আল্লাহর রহমতে প্রায় 3000-এর কাছাকাছি চলে যাচ্ছে খুব অল্প সময়। ভালোই চ্যানেলটা মনিটাইজ করতে পারছি আপনাদের সকলের দোয়াই। সবাই দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা করেন নাই। ইউটিউব চ্যানেল হচ্ছে বি ইউরোপিয়ান লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, প্লাস আমার পেজের এখানেও চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। জি, ফাতেমা একটা কমেন্টস করছে, পার্কে কি বাসায় যান? যে অনেক ঠান্ডা পড়ছে, এখন বাসায় চলে যাব। বাসায় আমি যাইতেছি। গতকাল আমি এই পথ দিয়ে এখানে লাইভ করছিলাম, আপনারা দেখছেন এই জায়গাগুলোতে কি পরিমাণে বরফ ছিল, বরফ তখন পড়তেছিল, আজকে দেখেন গলে গেছে। তো আসলে মাইনাস হতে হবে টেম্পারেচার, বরফ আপনার যতই পড়ুক সেটা জমে না। না জমার কারণ হচ্ছে টেম্পারেচার ফেব্রুয়ারিতে টেম্পারেচার মাইনাস খুব কম হয়, -5-এর উপর থাকতে হবে, -5, 6, 7, 8, 9, 10 এরকম হলে তখন বরফগুলো জমে যায়। কিন্তু আজকে রাতে ছিল -9, বাট এখন -2, 3। তো এই সিচুয়েশনে বরফ থাকে না, এই টেম্পারেচারে বরফ গলে যায়। তো আজকে দেখেন চারিদিকে মানে বরফ একেবারে নাই বললেই চলে, সব গলে গেছে একেবারে। জি আরাফাত আলী ভাই, টেনশন করেন না, আপনি যে বলছেন